বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে বসছে ওয়াশিংটন ঢাকা। লাল প্রোফাইল দেয়া ইয়াসিনের পোড়া লাশ মিলল সাবেক এমপির বেডরুমে। জানাবো ঐক্যমত্য কমিশনের যেসব প্রস্তাবে একমত বিএনপি। এবং সর্বশেষ জানাবো দখলবাজ চাঁদাবাজদের বিএনপি বরদাস্ত করে না বললেন রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে বসছে ওয়াশিংটন ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার 9 জুলাই ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৈঠকে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বৈঠক নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির দিকে তাকিয়ে আছে, যেটি আমরা আশা করি উভয় দেশের জন্যই উইন উইন হবে। ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান, ইতিমধ্যেই বাংলাদেশি প্রতিনিধি দল সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। আগামী 9 জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশির উদ্দিন। লাল প্রোফাইল দেওয়া ইয়াসিনের পোড়া লাশ মিলল সাবেক এমপির বেডরুমে। নাটোরের আকাশে নেমে এসেছে ঘন বিষাদের ছায়া। মল্লিকহাটি গ্রামের বাতাসে ভাসছে পিতার আর্তনাদ। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন যে কিশোর, আজ তার দগ্ধ মরদেহ শুয়ে আছে শীতল মাটির নিচে। তার নাম ইয়াসিন আলী, বয়স মাত্র 16 বছর। সে ছিল 9ম শ্রেণীর শিক্ষার্থী, দিনমজুরের ছেলে আর অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। শহীদদের প্রতি ভালোবাসা জানাতে নিজের ফেসবুক প্রোফাইল রঙিন করেছিল লাল রঙে, আর সেই ভালোবাসাই হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। 4 আগস্ট 2024 যখন অন্য কিশোররা বয়ে ফিরে গেছে, বয় আর শঙ্কার মধ্যে আন্দোলনের পথ থেকে সরে গেছে, তখন ইয়াসিন নিখোঁজ হয়। পরিবার থানায়, হাসপাতালে, বন্ধুদের কাছে ছুটে বেড়াই, কেউ জানে না কোথায় সে। 6 আগস্ট সন্ধ্যায় নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ব্যক্তিগত বাসার বেডরুম থেকে উদ্ধার হয় আগুনে পোড়া একটি লাশ। পিতা ফজর আলী নিশ্চিত করেন সেটি তার প্রিয় পুত্র ইয়াসিনের নিথর দেহ। ইয়াসিনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, সে ছিল না কোনো অপরাধী, ছিল কেবল একটি জেগে থাকা বিবেক, একটি প্রতিবাদী মন। পরিবার ও সহপাঠীদের ভাষ্যমতে স্থানীয় ক্ষমতাসীন দলের ছাত্র যুবক সংগঠনের কিছু নেতাকর্মী তার উপরে ক্ষিপ্ত ছিল, কারণ সে শহীদদের স্মরণে ফেসবুক প্রোফাইল লাল করেছিল। কারণ সে লিখেছিল, অন্যায়কারীরা যত শক্তিশালী হোক, আমরা মাথা নোয়াবো না। তারা ইয়াসিনকে হুমকি দেয়, মারধর করে মোবাইল কেড়ে নেয়, তারপর সেই নির্দয় পরিণতি। পিতা ফজর আলী কাঁদতে কাঁদতে বলেন, ছেলেটা কাঠের দোকানে আমার সাথে কাজ করত, খুব ভালো পড়তো, বলতো বাবা আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আমি কি করে ভাবতাম সেই কথাই তার জীবন কেড়ে নেবে। মা রত্না বেগম কোনো কথা বলতে পারেন না, শোকে নীরব হয়ে গেছেন। তার চোখের পানি যেন এখন পুরো গ্রামকে ভিজিয়ে দিচ্ছে। নাটোর জুড়ে নেমে এসেছে এক শোক স্তব্ধতা। প্রতিবাদে ফেটে পড়েছে শিক্ষার্থী, সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। তাদের একটাই দাবি, ইয়াসিনের হত্যার বিচার চাই। আজ যদি বিচার না হয়, কাল আরো ইয়াসিন এভাবেই হারিয়ে যাবে। প্রসঙ্গত, 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নামেন। শুরুতেই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু সরকার তার দমন পীড়নের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করে। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সরকার এই শান্তিপূর্ণ আন্দোলন দমনে বা দমন পীড়নের মাধ্যমে থামাতে গিয়ে সরকারই আরো প্রবল প্রতিরোধের মুখে পড়ে। ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সরকারের সহিংস হস্তক্ষেপ প্রায় হাজারো নিরস্ত্র মানুষ প্রাণ হারান, আহত হন হাজার হাজার। মাত্র 3 সপ্তাহের মধ্যে আন্দোলনে পরিণত হয় গণঅভ্যুত্থানে। পতন ঘটে টানা 15 বছর ক্ষমতায় থাকা দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন চালানো আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাসীন দলের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। ঐক্যমত্য কমিশনের যেসব প্রস্তাবে একমত বিএনপি।
জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। 4টি কমিশনের মোট 587 প্রস্তাবের মধ্যে 436টিতেই একমত দলটি। এর মধ্যে দুদক সংস্কার কমিশনের 47 সুপারিশের মধ্যে 6টিতে, জনপ্রশাসন সংস্কার কমিশনের 208 সুপারিশের মধ্যে 187টিতে, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের 89 সুপারিশের 62টিতে এবং নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243 সুপারিশের মধ্যে 141টিতে একমত বিএনপি। এছাড়া আরও 28টি প্রস্তাবে আংশিক একমত পোষণ করেছে দলটি। যদি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখনো চূড়ান্ত আলোচনা হয়নি, তবে এই কমিশনের প্রস্তাবে থাকা যার বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। আর সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশে বিএনপি দফা ওয়ারি মতামত দিয়েছে। এতে অধিকাংশ সুপারিশে একমত দলটি। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ, প্রধান বিচারপতি নিয়োগ, জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ, রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে একমত দলটি। আরও একমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন উপযোগী বা যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাস সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠন, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণার বিধান পরিবর্তন ও সংশোধন। বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। সংস্কার নিয়ে কাজ করছে বিএনপির এমন দুজন স্থায়ী কমিটির সদস্য অভিন্ন তথ্য দিয়ে জানান, 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনায় আসেনি। তবে এই কমিশনে দলের প্রতিনিধিদের কাছে যতটুকু জেনেছেন তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশন কিছু ছাড় দিয়ে 47টি সুপারিশে 46টিতে সম্মতি জানিয়েছেন। শুধু 29 নং সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আদালতে অনুমতি নেওয়া বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছে দল। এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতুক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবে একমত হয়েছে এবং 5টিতে আংশিক একমত হয়েছে। 5টি সুপারিশে ভিন্ন মত প্রদান করেছে। 11টি প্রস্তাবে একমত হতে পারেনি, যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি, পদোন্নতি, অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয়। এর মধ্যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে। তারা বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে একমত হয়েছে এবং 9টিতে আংশিকভাবে একমত হয়েছে। 18টিতে ভিন্ন মত পোষণ করে যুক্তি সহ পরামর্শ দিয়েছে। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সব প্রস্তাবে একমত হয়েছে, তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদের রেটিফাই ও সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হবে। নির্দেশনা জানা নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে বিএনপি একমত হয়েছে এবং 14টিতে আংশিকভাবে একমত হয়েছে। 64টিতে ভিন্ন মত সহ একমত হয়েছে, অর্থাৎ এইসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে ও বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছে। 24টি বিষয়ে একমত হতে পারেনি। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 12টি আইন ও 6টি নীতিমালা আছে। এই বিষয়ে রাষ্ট্র সংবিধানেও নির্দিষ্ট বিধান আছে। এইসব প্রস্তাবের বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টত বাধা সৃষ্টি করে তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। এছাড়া দলীয় সূত্রে জানা গেছে, সংবিধান সংস্কার কমিশনে 131টি সুপারিশে বিএনপি দফা ওয়ারি মতামত দিয়েছে। অধিকাংশ সুপারিশে একমত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে বিএনপি ছাড় দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরে ঐক্যমত প্রতিষ্ঠার স্বার্থে দলটি সম্মত হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নিজেদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে বিএনপি সম্মত হওয়ায় ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। সব বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়ে তা বিচার বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবায়নে বিএনপি পরামর্শ দিয়েছে। কারণ ইতিপূর্বে 1988 সালে এমন উদ্যোগকে উচ্চ আদালত বাতিল করে দিয়েছিলেন। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানে যে বিধান আছে সেখানে পরিবর্তন ও সংশোধনের বিষয়ে একমত বিএনপি। দলটি বলছে, যেহেতু জরুরি অবস্থা অতীতে অপব্যবহার হয়েছে বলে সবাই মত দিয়েছে, তাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোনোভাবেই তা যেন রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয়। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণেও একমত দলটি, তবে এক্ষেত্রে কিছু বিষয় সুনির্দিষ্ট করে মত দেওয়া হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।